প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে মূলত দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এক, টিউলিপের চিঠি পেয়েছি। দুই, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত। আমি প্রথমে টিউলিপের চিঠি পেয়েছি এটি নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে ব্রিটেনের সাবেক মন্ত্রী, বর্তমান এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে তার একটি সাক্ষাৎ প্রার্থনা করে গত ৪ জুনের ডেটে একটি চিঠি দিয়েছিলেন। এবং এই চিঠির খবরটি আমরা প্রথম জানতে পারি ব্রিটেনের একটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানে একটি রিপোর্ট প্রকাশিত হবার ফলে, এবং এই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশের গণমাধ্যমেও এই রিপোর্টটি আসে, খবরটি হয়। এবং এই খবর হবার পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি এ ধরনের কোনো চিঠি পেয়েছেন কিনা। কিন্তু তাৎক্ষণিক শফিকুল আলম জবাব দিয়েছিলেন যে আমরা এই ধরনের কোনো চিঠি পাইনি। কিন্তু গতকালকে ব্রিটেন সফররত প্রধান উপদেষ্টা টিম, সেই টিমের সদস্য হিসেবে শফিকুল আলমও ব্রিটেনে সফর করছেন এই মুহূর্তে। গতকালকে ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনে এক সাংবাদিক সম্মেলন করেন তারা। সেই সম্মেলনে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনারা কি চিঠিটা পেয়েছেন কিনা, আবারও জিজ্ঞেস করেন। তখন প্রেস সচিব শফিকুল আলম বলেন টিউলিপের চিঠি পেয়েছি। টিউলিপের চিঠি কি আপনারা দেশে থাকতে পাননি, কিংবা ব্রিটেনে গিয়ে স্বীকার করছেন যে চিঠিটি পেয়েছেন? যেটি হোক, অস্বীকার করছেন, আবার স্বীকার করছেন, এটি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না। শফিকুল আলম কিংবা প্রধান উপদেষ্টা আপনাদের ব্যক্তিগত বিষয় নয়, এই বিষয়গুলো আসলে রাষ্ট্রীয়ভাবে জড়িত। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বর্তমান সরকার বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের সাথে কোনো যোগসূত্রের সম্পর্কে সম্পর্কিত মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, টিউলিপ সিদ্দিকের শেকড় হয়তো বাংলাদেশে, তার নানা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা শেখ রেহানা হতে পারে, কিন্তু টিউলিপ সিদ্দিকের জন্ম বাংলাদেশে নয়, টিউলিপ সিদ্দিকের বেড়ে ওঠা বাংলাদেশে নয়, টিউলিপ সিদ্দিকের ক্যারিয়ার বাংলাদেশে নয়। এই চিঠিটিতেও টিউলিপ সিদ্দিক লিখেছেন যে আমি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছি, যুক্তরাজ্যের একজন রাজনীতিবিদ। সেই বিচারে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের একজন নাগরিক, একজন রাজনীতিবিদ হিসেবে কাউন্ট করাটি যথাযথ ছিল। এই কাউন্ট না করাটি বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে। চিঠির কথা আপনারা স্বীকার করলেন, কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে। এখন আসুন যে গতকালকের সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকের একটা অনিশ্চয়তার খবর জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন, এই জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি। আমার প্রশ্ন যে যুক্তরাজ্য একটা পৃথিবীর প্রভাবশালী কয়েকটি দেশের মধ্যে একটি দেশ। সেই প্রভাবশালী কয়েকটি দেশের একটি দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সূচি নির্ধারণ না করে আপনারা ইউকেতে চলে গেছেন, বাংলাদেশ থেকে এটি নির্ধারণ করেননি। অথচ বাংলাদেশে অবস্থানকালে আপনারা বলেছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবার সম্ভাবনা আছে। আবার শফিকুল আলম বলছেন যে একজন ব্রিটিশ এমপির বরাত দিয়ে বলছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন না, তিনি কানাডা সফর করছেন। কিন্তু
যেটি জানা গেছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই মুহূর্তে তিনি যুক্তরাজ্যে আছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে থাকবেন 13 তারিখ পর্যন্ত। এবং 13 তারিখ পর্যন্ত তো থাকবেনই স্যার কিয়ার স্টারমার। স্যার কিয়ার স্টারমার কানাডা যাবেন, তবে তিনি কবে যাবেন? 14 জুন, আগামী 15 থেকে 17 জুন G7 বা গ্রুপ অফ সেভেনের একটি সম্মেলন আছে কানাডায়। এবছর কানাডা এটির আয়োজক, সেই সম্মেলনে যোগদান করবেন এবং 14 জুন কানাডার প্রধানমন্ত্রীর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটি বৈঠকের সূচি রয়েছে। শফিকুল আলম কি আসলে জানেন না যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থান করছেন? কিংবা জেনে থাকলে তিনি কি মিথ্যাচার করলেন? আজকের যুগে, আজকের পৃথিবীতে মিথ্যাচার করবার কি সুযোগ আছে? বাংলাদেশের মানুষকে কি ধোঁকা দেবার সুযোগ আছে? এগুলো করে আসলে যেটি হচ্ছে, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটির উপর বাংলাদেশের মানুষের যে বিপুল আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার জায়গায় একদম নিরাশ করে দিল। এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের তো বটেই, পৃথিবীর একজন কীর্তিমান মানুষ। আমরা তাকে সম্মানের জায়গায়, শ্রদ্ধার জায়গায় রাখতে চাই। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তো পেয়েছেন সেই বহু আগে, 1987 সালে সেই সময় বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার কজন পায়? বাংলাদেশের একমাত্র বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী কত বছর পর কোনো বাঙালি নোবেল পুরস্কার পাবে সেই নিশ্চয়তাও নেই। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের একটি সম্মানের জায়গায় আছেন বা ছিলেন। কিন্তু এই যে নানা রকম, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় এসে যে অসম্মানের কর্মকাণ্ডগুলো করছেন, বিগত 10 মাসে বাংলাদেশকে কেমন শাসন দিয়েছেন সেটি বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নানা কর্মকাণ্ডের কারণে হালকা হয়ে যাচ্ছেন। এই যে যুক্তরাজ্য সফরটিকে কেন্দ্র করেও এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে একটা ব্যক্তিগত সফর, রাষ্ট্রীয় কোষাগারের টাকায় ব্যক্তিগত সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা হচ্ছে, দ্বিপাক্ষিক সফর বলা হচ্ছে। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে পৌঁছানো পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা এটিকে কোনোভাবে দ্বিপাক্ষিক সফরের কাঠামোতে ফেলতে পারছি না। আসলে যা নয় তা বলে, বা আমি যেটি নয় সেটি বলে আসলে হালকা হয়ে যায়। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা কাজ করেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমও নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হালকা করছেন। কেন? আমরা সবাই তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। আমরা চাই যে বাংলাদেশটা গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়াক। কিন্তু আমাদের মাথা প্রতিনিয়ত হেট করা হচ্ছে কেন? এগুলো আসলে নজিরবিহীন। বাংলাদেশে আমরা এরকমটা কখনো দেখিনি। আজকে যা দেখছি, আজকে বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা আপনাদের বিবেক দিয়ে, আপনাদের বিচার দিয়ে বিচার করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার বিজয়ী, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার বিজয়ী সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথে কি লীলা খেলা খেলছে। আমি বিশেষভাবে মন্তব্য করতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানীয় মানুষ। সেই সম্মানীয় মানুষ নিজেই যখন নিজের সম্মান হানি করছেন, তখন আর কিছু বলার থাকে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ক্ষেত্রে তাদের নিজেদের লোকদেরকে তারা ক্ষমতায় বসাতে চায়। এই যে তাদের যে একটা প্রবৃত্তি, তারা যে রাজনীতিবিদদেরকে ঘৃণা করে, এই জিনিসটি প্রমাণ করার জন্য তিনি মূলত এই মেয়র পদ নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। তিনি জানেন যে সরকার অনড় থাকবে, কিন্তু এই কাজটি যদি তিনি না করতেন তাহলে সরকারের মুখোশ উন্মোচন করা সম্ভব ছিল না। এবং তার সেই যে আন্দোলন, সেই আন্দোলন এখন অব্যাহত রয়েছে। তিনি সেই পবিত্র ঈদুল আজহার আগে সুদীর্ঘ সময় ধরে কার্যত নগর ভবন অচল করে রেখেছিলেন। তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে অচল করে রেখেছিলেন এবং পুরো ঢাকা শহরের যে সিস্টেম, ট্রাফিক ব্যবস্থা, জনজীবন স্থবির হয়ে পড়েছিল জনাব এরশাদ সাহেবের আন্দোলনের কারণে। শাহবাগ থেকে শুরু করে
যমুনা পর্যন্ত, যমুনা থেকে শুরু করে পল্টন ময়দান, তারপর সেখান থেকে মৎস্য ভবন থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে একেবারে নগর ভবন। অনেকগুলো দিন, অনেকগুলো সময় মূলত বিএনপির হুকুমতে এই সমস্ত এলাকা চলেছে। দেয়ার আর নো মিলিটারি, নো পুলিশ, নো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, নাথিং, কেউ ছিল না। এরশাদ চালিয়েছেন সব কিছু। এখন এই সফলতার পরে এরশাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিয়েছেন যে তিনি আরও পারেন, এবং তার সেই ধারাবাহিকতায় তিনি ঘোষণা দিয়েছেন যে ঈদের পর যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে তিনি নিজেই শপথ পড়বেন, তারপর সেই শপথ পড়ে তিনি দায়িত্ব পালন করবেন অনেকটা বিপ্লবী সরকারের মতন করে। এবং তিনি তার সেই যে জিদ, এটি তিনি দেখিয়েছেন যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত হচ্ছিল, যেখানে রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টা তার দলবল সহ সেখানে ঈদের নামাজ আদায় করবেন। সেই জায়গাতে তিনি এলেন এবং তিনি স্পষ্টতই বললেন যে আমি এখানে বিএনপি নেতা হিসেবে আসিনি, তিনি একজন মেয়র হিসেবে এখানে এসেছেন। তার বক্তব্য খুবই স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে তিনি তার পিতার মতোই, অর্থাৎ তার পিতা সুদীর্ঘকাল দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ তার পিতা নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ টেকনিক্যাল কারণে নির্বাচন দিতে পারছিল না। এর কারণ হলো আওয়ামী লীগের হাতে তখন শক্তিশালী প্রার্থী ছিল একমাত্র সাবের হোসেন চৌধুরী। তো তিনি আওয়ামী লীগের সভানেত্রী সাবের হোসেন চৌধুরীকে তখন সংস্কারবাদী নেতা হিসেবে তাকে এই সুযোগটি দিতে চাচ্ছিলেন না। তখন তিনি ঢাকাকে দুই ভাগ করার জন্য একটা পরিকল্পনা করলেন, দুই ভাগে বিভক্ত করার একটা পরিকল্পনা করলেন, এবং সেটা বাস্তবায়ন করার জন্য যে সময়টা দরকার ছিল পুরো সময়টা তিনি জিদ করে জনাব সাদেক হোসেন খোকাকে তিনি অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে রেখে দিলেন। তো পরবর্তীতে যখন ঢাকা ভাগ হয়ে গেল, নতুন মেয়র নির্বাচিত হলো, তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেন। সেই ক্ষেত্রে এরশাদ সাহেবও মনে করেন যেহেতু আদালত তাকে রায় দিয়েছে, কাজেই নতুন মেয়র নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন তার পিতার মতো করে, এবং এইভাবে তিনি বুক ফুলিয়ে চলছেন। এখন তার এই আত্মবিশ্বাস, তার এই জিদ, এটাকে যদি সরকারকে মোকাবেলা করতে হয় তাহলে সরকারকে কঠোর হতে হবে এবং এরশাদকে জেলে নিতে হবে, তার বিরুদ্ধে মামলা করতে হবে যেভাবে শেখ হাসিনা করেছেন। এবং সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেনে হিসেবে নামানোর জন্য এরশাদই যথেষ্ট, আর কারো দরকার হবে না। এই হলো বিএনপির একদিকে সফলতা। ২ নম্বর হলো যে বিএনপি ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারা সভা করেছে, সেমিনার করেছে এবং জিত করেছে। প্রথম দিকে জনাব সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে রুহুল কবির রিজভী অনেকেই বলতেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু যখন জনাব তারেক রহমান প্রকাশ্য জনসভায় ডিসেম্বরে নির্বাচন হতে হবে বলে দিয়েছেন, তখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এবং বিএনপি মনে করছে যে তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে না পারেন, তারা এই ইউনূস সরকারকে দিয়ে আর নির্বাচনই করাতে পারবেন না, এবং তাদেরকে 2026 সনের জানুয়ারি মাস থেকে বলতে গেলে নির্বাচনে যেতে হবে। তারেক রহমান সাহেব আর বাংলাদেশে আসতে পারবেন না, এটা তারা ধরে নিয়েছেন। কাজেই এটাকে একটা, যাকে বলা হয় ইজ্জত কা সওয়াল, তারপরে এটাকে একটা বাতচিত, এটাকে একটা যুদ্ধ, এটাকে একটা প্রতিযোগিতা, এটাকে একটা জয় পরাজয়ের নিয়ামক মনে করে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই চেষ্টা চালানোর কারণে সরকারের সঙ্গে ইতিমধ্যেই তাদের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গেছে। এটা এখন রীতিমতো শত্রুতায়, কার্যত কেউ কারো মুখ দেখতে চাচ্ছেন না। সর্বশেষ ঐক্যমত্যের বৈঠক হলো, সেখানে বিএনপি যে সকল নেতৃবৃন্দ গিয়েছেন তারা যথেষ্ট মুখ ভার ছিল এবং তারা খুব মেপে মেপে কথা বলেছেন। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন আছেন তারা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দিকে পারতপক্ষে না তাকিয়ে যদি পারতেন তাহলে তারা তাকাননি। তারা বরং এর সাথে জুনায়েদ সাকির সঙ্গে কিংবা জামাতের নেতার সঙ্গে কিংবা এনসিপি নেতাদের সঙ্গে তারা খোশ গল্প করতে ওই সময়টাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। তো এটা বিএনপির জন্য একটা স্পষ্ট অপমান, সিরিয়াস অপমান। সেই অপমান থেকে বাঁচার জন্য এখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, এবং এটাকে মোকাবেলা করার জন্য সরকার একটা চাল দিয়েছে। তারা যেভাবে একটা অস্বচ্ছ কথাবার্তা বলতেন যে ডিসেম্বর থেকে
জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, যখন ভালো হবে তখন। কম সংস্কার চাইলে ডিসেম্বরে হবে, বেশি সংস্কার চাইলে জুনে হবে। তো এই যে একটা গা ছাড়া ভাব, এই গা ছাড়া ভাব দিয়ে মূলত বিএনপিকে ক্রোধান্বিত করা হয়েছে এবং বিএনপি সেই জায়গা থেকেই সে বলছে যে না, সমস্ত চলবে না, যা কিছু করতে হবে সেই ডিসেম্বরের মধ্যেই করতে হবে। এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিয়েছেন যে না, এপ্রিলে হবে। তাহলে কি হলো, জুন থেকে নেমে তারা আরও 3 মাস পিছিয়ে আসলো এপ্রিলের প্রথম সপ্তাহে, অর্থাৎ এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এই 3টি মাস তারা এগিয়ে এলো। আর অন্যদিকে যাকে বলা হয় বিএনপির যে দাবি ডিসেম্বর মাস, তা সেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টি মাস। তাহলে এই 3 মাস এবং ওখান থেকে 3 মাস একটা মাঝামাঝি জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন এবং তিনি একেবারে বলেই দিয়েছেন যে প্রথম সপ্তাহে এটা হবে। তো এটা নিয়ে বিএনপি কটু কথা বলছে, সরকারের সমালোচনা করছে যে না, ডিসেম্বরে হবে না। তারপরে শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল সমর্থক রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এটা একটা বিরাট বিষয় হয়ে গেছে, এপ্রিল মাসে নির্বাচন হওয়া উচিত, এই সময় হলে এটা ভালো হবে, এটা ভালো হবে। তারপরে সরকার সমর্থক যারা রয়েছেন তারা বিএনপিকে গালাগাল থেকে শুরু করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কিন্তু বিএনপি একেবারে ম্যাটিকুলাসলি তারা মনে করছেন, গাণিতিক হিসাব দিয়ে মনে করছেন যে সরকার ভয় পেয়েছে বিএনপিকে। এবং বিএনপিকে ভয় পাওয়ার কারণে তারা কি করলো, তাদের যে একরোখা মনোভাব ছিল বা তাদের যে একটা গা ছাড়া ভাব ছিল এবং তারা যেভাবে কলা এবং মূলা ঝুলাচ্ছিল, তো সেই কলা এবং মূলা ঝুলানো থেকে তারা একটা কনক্রিট মাইলস্টোনে চলে এসেছেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়ে। এটাকে বিএনপির যারা লোকজন তারা মনে করছেন তাদের একটা প্রাথমিক বিজয়। তারা যে সরকারকে ধাক্কা দিতে পেরেছে এবং সেই ধাক্কায় যে সরকার কেঁপেছে, ভয় পেয়েছে, আতঙ্ক অনুভব করেছে এবং তারা বুঝেছে যে সামনে ঈদের পরে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতি তারা সামাল দিতে পারবে না। এরশাদকে তারা সামাল দিতে পারেনি। তো সেক্ষেত্রে যদি বিএনপি যে সমাবেশটা করেছিল পল্টন ময়দানে, পল্টন ময়দানে না, ঠিক পুরোনো নয়া পল্টনে তাদের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে, সেটাকে যদি তারা জাস্ট একটু মার্চ করাতো, মার্চ করে একটু এগিয়ে আসতো এবং এগিয়ে এসে যদি তারা যমুনা ঘেরাও করতো, তাহলে পুরো এলাকা, শাহবাগ থেকে পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে যেত এবং ওখানে মানে আপনি চিন্তা করেন 10 লাখ লোক যদি বিএনপি জড়ো করতো বা করে আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘেরাও করে, তো সেক্ষেত্রে আসলে সেনাবাহিনী দিয়েও সেখানে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এবং যমুনা ছোট একটা জায়গা, ওখানে শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টার এসেছিল, গণভবনে নেমেছিল, তারপরে শেষে হেলিকপ্টার থেকে তিনি চলে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হয়েছিল, ওই সুযোগটা আসলে যমুনাতে নেই। যমুনাতে হেলিকপ্টার ল্যান্ড করার কোনো ব্যবস্থা নেই, সেখান থেকে গাড়িতে করে বের হয়ে যাবে তাও সম্ভব নয় এবং ওখানে এসে সেনাবাহিনীর কোনো টিম মানে ওখানে একটা অপারেশন চালাবে এটাও সম্ভব নয়। এই কারণে হলো আপনি যমুনার যে জায়গাগুলো দেখেন সেখানে অসংখ্য রাস্তা, সেই প্রতিটি রাস্তায়, মিন্টু রোডের প্রতিটি রাস্তায়, বেইলি রোডের প্রতিটি অলিতে গলিতে, রমনা পার্কের ভিতরে, সরোয়ার্দী উদ্যানে, তারপরে সামনে মৎস্য ভবনের সামনে, এরপর এদিকে একেবারে কাউরান বাজার পর্যন্ত অলিতে গলিতে, বাংলা মোটরের অলিতে গলিতে বিএনপির নেতাকর্মীরা যেভাবে যাকে বলা হয় তারা প্রস্তুতি নিতে থাকবে, সেই প্রস্তুতিকে মোকাবেলা করে সেনাবাহিনীর কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হবে বা হতে পারবে এটা বিএনপির লোকজন মনে করছে না। তো কাজেই তারা মনে করছে যে এরশাদকে দিয়ে যদি একটা ছোট ধাক্কা তারা দিয়েছে, একেবারে ছোট ধাক্কা দিয়েছে, এটাকে তারা মানে অনেকটা চুলকানির মতো মনে করে। বিএনপি এত বড় দল, সেখানে জাস্ট এরশাদ সাহেবকে দিয়ে তারা একটা চুলকানির মতো ঘটনা করেছে। এতেই সরকার কেঁপে কেঁপে একেবারে 3 মাস পিছিয়ে এসছে। তো কাজেই তাদেরকে যদি আরেকটু ধাক্কা দেওয়া হয়, মানে এরশাদের মতো আরও 2-4 জন লোক, যেমন যুবদলের নেতাকে দিয়ে, সভাপতিকে দিয়ে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয়, স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে দিয়ে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয়, তাবিথ আউয়াল এবং এরশাদকে দিয়ে যদি আরেকটা প্রোগ্রাম দেওয়া হয়, 3টে প্রোগ্রাম যুগপৎভাবে যদি উত্তর সিটি কর্পোরেশন চলে, দক্ষিণ সিটি কর্পোরেশন চলেন, পুরো ঢাকা শহর 24 ঘন্টার মধ্যে কলাপস হয়ে যাবে বিএনপির দখলে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস
ডিসেম্বরে নির্বাচনের দূরের কথা, রাগ করে বলবো যে আরে বাবা ডিসেম্বর লাগবে না, আগস্ট মাসে আমি নির্বাচন দিয়ে যাচ্ছি, ইভেন টুমরো।